বাংলা সাহিত্যের সময়কালকে ৩ টি ভাগে ভাগ করা যেতে পারে। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এর মধ্যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের কথাই আমরা জানি, যার নাম হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ সম্পর্কেই আজকে আমরা জানব। কেন জানা প্রয়োজন সেটা একটু পরে বলব, ভিডিও শেষেই বলা যাবে। তার আগে জরুরি তথ্যগুলোই আগে দিয়ে নেব তোমাদের। তার মধ্যে একটা তথ্য এর মধ্যে দিয়ে ফেলেছি যে প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। প্রশ্ন আসতে পারে প্রাচীন যুগের নিদর্শন কোনটি অথবা চর্যাপদ কোন যুগের নিদর্শন। যাই হোক, এই চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল ১৯০৭ সালে। লক্ষ্য রাখবে আবিষ্কৃত হয়েছিল, রচিত কিন্তু হয়নি। রচিত হয়েছে আরো আগে, সেটা আমরা একটু পরে জানবো। তো এই যে আবিষ্কারের পিছনে কিছু ঘটনা আছে, যেটা হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র নামে এক ভদ্রলোক ১৮৮২ সালে একটা বই লেখেন, যার নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। তো এই বইয়ে তিনি প্রথম উল্লেখ করেন যে নেপালের রাজদরবারের যে লাইব্রেরি আছে সেখানে কিছু সাহিত্য আছে, কিছু কালেকশন আছে, যেখানে বৌদ্ধ ধর্মের কথা জানা যায় বা এই বিষয় বা এই অঞ্চলের কথা জানা যায়। তো এই বইটা প্রকাশিত হবার পরে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী, যার উপাধি ছিল মহামহোপাধ্যায়, অর্থাৎ তিনি পণ্ডিতদেরও পণ্ডিত ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্ধু। তো এই বিখ্যাত পণ্ডিতের একটু আগ্রহ হয়। আগ্রহটা এই কারণে যে তার মনে হতে থাকে যে রাজা রাজেন্দ্রলাল মিত্র যে বইগুলোর কথা বলছেন বা যে সাহিত্যের কথা বলছেন, এই সাহিত্যে যে বিষয়গুলো আছে সেটা আসলে আমাদের অঞ্চলের হবার কথা, আমাদের অঞ্চলের সাহিত্য হবার কথা, বা সেটা আসলে নেপালে থাকার কথা না। তো তার এই আগ্রহ থেকে তিনি নেপালে যান। বেশ কয়েকবার যাওয়ার পরে ১৯০৭ সালে তিনি ওই পদগুলো বা ওই কবিতা বলো বা গান বলো, এইগুলো আবিষ্কার করতে সক্ষম হন এবং এগুলো তিনি নিয়ে আসার পরে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এইগুলো বই আকারে প্রকাশিত হয়। এটা কিন্তু সিঙ্গেল বই প্রকাশ হয় না। ৪ টা বই একসাথে প্রকাশ হয়। হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা এই নামে। এই ৪ টা বইয়ের মধ্যে ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যাকে আমরা চর্যাপদ বলছি, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব। এই সবগুলোই তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসে এগুলো। তো এই যে চর্যাচর্য বিনিশ্চয়, যার আরো কিছু নাম আছে, চর্যাপদ, চর্যাচর্য বিনিশ্চয়, আশ্চর্য চর্যাচয় বা চর্যা গীতিকোষ, এই সবগুলোই ছিল এই একই বইয়ের নাম। বিভিন্ন পণ্ডিত বিভিন্ন নামে একে লিখতে চেয়েছেন। তো শেষ পর্যন্ত চর্যাপদ নামটাই টিকে গেছে। তো এই চর্যাচর্য বিনিশ্চয় যে প্রথম নামটা ছিল, এর মানে হচ্ছে কোন বিষয়গুলো আচরণীয়। চর্যা মানে হচ্ছে আচরণীয়, আর অচর্য মানে আচরণীয় নয়। অর্থাৎ যে পদগুলো পড়লে, যে কবিতাগুলো পড়লে জানা যাবে যে কোনটা আচরণীয় আর কোনটা আচরণ করা উচিত নয়, এই বিষয়গুলোই হচ্ছে চর্যাপদ। তো যাই হোক, এই চর্যাপদ নিয়ে আরো কিছু তথ্য তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটাতে, যেখানে তিনি আলোচনার মাধ্যমে সবাইকে প্রমাণ করেন যে এই চর্যাপদ হচ্ছে বাংলা ভাষায় লেখা। আসলে এটা অনেক আগের লেখা এবং তখনকার বাংলা ভাষাটা কিন্তু এখনকার মতো ছিল না। আমরা পরে একটা উদাহরণ দেখব, সেখানে তোমরা দেখতে পাবে যে শুরুতে দেখেই মনে হয় না যে এটা বাংলা ভাষা। আসলে ওই সময়টা বাংলা ভাষার রূপটা এরকম ছিল। এটা ডক্টর সুনীতি কুমার আলোচনার মাধ্যমে প্রমাণ করেন। আর চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো কোন ধর্মের বিষয়টা আসলে চর্যাপদে পাওয়া যায়? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা বিশেষ শাখা, যেই শাখাটার নাম হচ্ছে বজ্রযান বা সহজযান। বৌদ্ধ ধর্মের মূলত ৩ টা প্রধান শাখা আছে। ইসলাম ধর্মে যেমন আমরা শিয়া, সুন্নি এরকম ভাগ করে থাকি, আবার হিন্দু ধর্মেরও ভাগ আছে। তো বৌদ্ধ ধর্মের ৩ টা প্রধান শাখা হচ্ছে হীনযান, মহাযান এবং বজ্রযান। এই বজ্রযানেরই আরেক নাম হচ্ছে সহজযান। তো যারা এই অনুসারী ছিল তাদের বলা হতো বজ্রযানী বা সহজযানী সিদ্ধাচার্য বা সহজিয়া। এই নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। বজ্রযানী বা সহজযানী অথবা সহজিয়া, যারা মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। তো এদের মত অনুসারে ধর্মের আচরণ কোনটা হওয়া উচিত বা বৌদ্ধ ধর্ম অনুযায়ী জীবনের আচরণীয় বিষয়গুলো কোনগুলো হওয়া উচিত এবং কোনগুলো হওয়া উচিত না, সেইগুলোই কিন্তু এই চর্যাপদের মূল বিষয়। এইগুলোকে আমরা কবিতা বললেও
ধারণা করা হয় যেগুলো গাওয়া হতো বা মুখে সুর করে গাওয়া যেত। এই কারণে অনেকেই এগুলোকে গানও বলে থাকেন। চর্যাপদের রচনাকাল সম্পর্কে অনেক ধরনের মতামত প্রকাশিত হতে দেখা গেছে। কেউ বলেছে এটা ৯৫০ খ্রিস্টাব্দ থেকে রচিত হয়েছে, কেউ আরো আগের কথা বলেছে। তো যাই হোক, মোটামুটি ধারণা করা হয় অনেকের মত থেকে যদি একটা কমন মতামত আমরা গ্রহণ করি, তাহলে দেখা যাবে যে ৮ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই চর্যাপদগুলো রচিত হয়েছিল। চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ প্রকাশিত হয়েছিল, আর এই অনুবাদটা প্রকাশ করেন ডক্টর প্রবোধ কুমার বাগচি। আর চর্যাপদের সংস্কৃত টিকাকার, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সংস্কৃত টিকাকার মণি দত্ত। ওই যে হরপ্রসাদ শাস্ত্রী যখন চর্যাপদগুলো আবিষ্কার করেন, তখন সেখানে তিনি ওই পদগুলোর কিছু ব্যাখ্যা দেখতে পান। যে ব্যাখ্যাগুলো করেছিল মণি দত্ত, আর এগুলো ছিল সংস্কৃত ভাষায়। তবে মূল পদগুলো ছিল বাংলা ভাষায়। তবে এই বাংলা ভাষার পাশাপাশি চর্যাপদের ভাষার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা। এর কারণ হচ্ছে ওই যে যারা রচনা করেছিলেন চর্যাপদগুলো, তাদের একটা উদ্দেশ্য ছিল যে এটা যেন সকল মানুষ বুঝতে না পারে। সে কারণে তারা এমন কিছু উপমা, রূপক বা এমন কিছু শব্দ ব্যবহার করত যেগুলো সাধারণ মানুষদের বোধগম্য ছিল না, এবং তারাই শুধু এই কবিতাটা বুঝতো যাদের মধ্যে ওই যে সহজযান বা বজ্রযানী চিন্তা চেতনা যাদের মধ্যে আছে, তারাই এই কবিতাগুলোর অর্থ উদ্ধার করতে পারত। অর্থাৎ সহজ ভাষায় তারা লিখেননি, একটু আলো আঁধারি ভাষা লিখেছেন বা বিভিন্ন রূপকের আশ্রয় নিয়ে তারা এই কবিতাগুলো লিখতেন বলে এটাকে বলা হয় সন্ধ্যা ভাষা বা আলো আঁধারি ভাষা। চর্যাপদের ছন্দটা মনে রাখতে পারো। একসময় বলা হতো যে এটা পঞ্চটিকা ছন্দ, ওই সংস্কৃত টিকায় উল্লেখ ছিল যেটা। পরে মাত্রাবৃত্ত ছন্দের সাথে এটার অনেক মিল পাওয়া যায়। কাজেই ২ টা নামই মনে রাখতে হবে। যদি এমসিকিউ হিসেবে অপশনে আসে, ২ টাই কিন্তু আলাদা করে আসতে পারে। চর্যাপদ আবিষ্কারের মাধ্যমে বাংলা ভাষার আদি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ বাংলা ভাষার কোন স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়, এরকম প্রশ্ন মাঝে আসে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন যুগের সময়টা এই চর্যাপদে প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে পাল যুগ। অর্থাৎ চর্যাপদ যখন রচিত হচ্ছিল, বেশ একটা বড় সময় ধরেই কিন্তু রচিত হয়েছিল, আর এই সময়টা সাধারণত পাল যুগের অন্তর্ভুক্ত ছিল, এবং পাল যুগের সংস্কৃতি, ভাষা, জীবনাচরণ এগুলোই এই চর্যাপদে লক্ষ্য করা গেছে। আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে মোট গান বা পদ ছিল ৫১টি। অর্থাৎ যে চর্যাপদটি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছেন সেখানে ৫১টি পদ ছিল, কিন্তু সবগুলো কিন্তু পাওয়া যায়নি। পাওয়া যায়নি হচ্ছে ২৪, ২৫ এবং ৪৮ নাম্বার, এই ৩ টা পদ একেবারেই পাওয়া যায়নি। আরেকটা পদের অর্ধেক পাওয়া গেছে, সেটা হচ্ছে ২৩ নাম্বার। ১ম অর্ধেক পাওয়া গেছে, শেষের অর্ধেক আর পাওয়া যায়নি। কাজেই এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা অনেকবার পরীক্ষায় আসে যে কোন পদটি সম্পূর্ণরূপে পাওয়া যায়নি। তাহলে আমরা বলতে পারি মোট পাওয়া পদের সংখ্যা ছিল ৪৬.৫ টি। একটি পদ টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি। ওই যে মণি দত্ত একটি পদ ব্যাখ্যা করেননি, সেটা হচ্ছে ১১ নাম্বার। আর চর্যাপদের লিপিকাল হচ্ছে ১২ থেকে ১৬ শতকের মধ্যে। আগে বলেছি রচনাকাল, যে সময়টা রচনা হয়েছিল, আর লিপিকাল মানে হচ্ছে যে সময়টা লেখা হয়েছে। অর্থাৎ চর্যাপদ যখন রচনা করেছে, ধরো একজন কবি একটা পদ রচনা করেছেন ১০৫০ সালে। তো তখন কিন্তু সাথে ওই কবিতাটা লেখা হয়নি। এটা মানুষের মুখে বা ওই যে বজ্রযানী, সহজিয়া তাদের মুখে অনেকদিন প্রচলিত ছিল। তো এটা একসময় পরে তারা লিপিবদ্ধ করেছেন। কেউ একজন লিখে রেখেছেন সবগুলো পদ। সেই সময়টা ছিল ১২ থেকে ১৬ শতকের মধ্যে কোনো একটা সময়। অর্থাৎ বিশাল একটা পরিধি এখানে উল্লেখ আছে। এর মধ্যে যেকোনো একটা সময়ে সেই চর্যাপদগুলো লিপিবদ্ধ হয়েছিল, লেখা হয়েছিল। তোমাদের কিন্তু মনে রাখতে হবে রচনাকাল চাইছে নাকি লিপিকাল, বা যে সময়টা লিপিবদ্ধ হয়েছে সেই সময়টার কথা প্রশ্নে জানতে চাইছে, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করতে হবে। চর্যাপদের মোট পদকর্তা ছিলেন ২৪ জন, অর্থাৎ ২৪ জন কবির অস্তিত্ব জানা যায় এই চর্যাপদে। লুইপা, কুক্কুরিপা, পিরুয়াপা, গুণ্ডরিপা, দেখবে যে সবার নামের শেষেই পা আছে। এই পাটা হচ্ছে সম্মানসূচক উপাধি। যারা পদ রচনা করেন তাদেরকে সম্মানসূচক উপাধি হিসেবে পা এটা যুক্ত করা হতো নামের শেষে। সে কারণে নামগুলো এরকম। তো যাই হোক, সবার নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে না।
চাইলে মনে রাখতে পারো। তবে কয়েকটা নাম খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো তোমাদের মনে রাখা উচিত। এগুলো পরীক্ষায় বারবার ঘুরে ফিরে আসে। যেমন ধরো কান্নপা, তার নামটা খুব গুরুত্বপূর্ণ কারণ তিনি সবচেয়ে বেশি কবিতা বা এই পদ যাকে আমরা বলছি, সর্বাধিক পদ রচনা করেছেন তিনি। আর তার রচিত পদের সংখ্যা ছিল ১৩ টি। এটিও মনে রাখতে হবে। এরপরেই আছে ভুসুকুপার নাম। এই ভুসুকুপা ৮ টি পদ রচনা করেছেন। তার প্রকৃত নামটা মনে রাখতে হবে শান্তিদেব এবং যিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন। অনেকেই বাঙালি ছিলেন, বেশিরভাগ তারা বাঙালিই ছিলেন। কিন্তু ভুসুকুবার একটা কবিতায় বা পদে সরাসরি তিনি নিজেকে বাঙালি বলেছেন। সরহপার মোট পদ ছিল ৪ টি, লুইপার পদ ছিল ২ টি। আর এই লুইপাকে বলা হয় আদিকবি কারণ চর্যাপদের ১ম কবিতাটা লুইপার রচনা ছিল। এই কারণে তাকে বলা হয় আদিকবি। শান্তিপা এবং সবরপারও ২ টি করে পদ আছে এই চর্যাপদে। এর মধ্যে সবরপার পেশাটা হচ্ছে বা শিকারী ছিলেন তিনি। আর তিনিও বাঙালি ছিলেন। আর লারিডুম্বিপা, তার কোনো পদ পাওয়া যায়নি। কিন্তু তার নামটা পাওয়া গেছে টিকার মধ্যে। এই কারণে ধারণা করা হয় যে লারিডুম্বিপাও একজন কবি ছিলেন চর্যাপদে, যদিও তার কোনো পদ ওখানে নেই। সম্ভবত ওই যে ৩ টি পদ পাওয়া যায়নি, সেই ৩ টির কোনো একটি লারিডুম্বিপার রচনা ছিল। আসার মতো যতগুলো প্রশ্ন ছিল সেগুলো এর মধ্যে আলোচনা করে ফেলেছি। এখন আমি তোমাদের একটা পদ দেখাবো। এটা তোমরা না দেখলেও পারো। কিন্তু আমি তোমাদের একটু দেখাতে চাই যে চর্যাপদের কবিতাগুলো কেমন ছিল। যেমন এই যে আমরা লুইপার নাম শুনেছি, যিনি ১ম কবিতাটা চর্যাপদের ১ম কবিতা তিনি রচনা করেছিলেন। তার ওই কবিতাটা ছিল এরকম: "কা তরু বড় পাঞ্চবিডাল, চঞ্চল চিয়ে বৈঠকাল।" অর্থাৎ বলছে কায়াকে, কায়া মানে হচ্ছে দেহ বা শরীর, এটা হয়তো তোমরা জানো যে কায়া হচ্ছে তরু বা গাছের মতো, যার ৫ টি ডাল আছে। আমরা বলি না যে মানুষের ৫ টা ইন্দ্রিয় আছে? তো এই ইন্দ্রিয়কে তিনি ডালের সাথে তুলনা করেছেন। আর মানুষের দেহ হচ্ছে সেই ডাল সমৃদ্ধ একটা গাছ। এবং চঞ্চল চিয়ে বৈঠকাল, চঞ্চল চিত্ত, মানুষের চিত্তটা তো অধৈর্য থাকে সবসময় বা এর মধ্যে নানান রকম কামনা থাকে, বাসনা থাকে। তো এই যে চিত্ত যখন চঞ্চল হয়, তখন সেখানে কাল প্রবেশ করে বা বিপদ প্রবেশ করে। অর্থাৎ মানুষের জীবনটা তখন বিপন্ন হয়। মানুষের পথটা তখন আর সরল থাকে না, তখন সে বিপথগামী হতে পারে। এরপরে আছে দৃঢ় করিও মহাশুভ পরিমাণ, লুই ভনৈ গুরু পুচ্ছিহ যেন। অর্থাৎ দৃঢ় করতে হবে। অর্থাৎ চিত্ত যখন চঞ্চল হয়, তখন সেই চিত্তটাকে চঞ্চল হতে দেওয়া যাবে না। তাকে দৃঢ়, কঠোর সংকল্পবদ্ধ করে রাখতে হবে। তাহলে মহাসুখটা পরিমাপ করে গ্রহণ করা যাবে। মহাসুখ হচ্ছে ওই বৌদ্ধ ধর্মের সহজ্ঞান বা বজ্রযান অনুযায়ী একটি বিশেষ তত্ত্ব। যখন মানুষ সকল এই যে পার্থিব কামনা বাসনা ত্যাগ করে ঈশ্বরের পথে নিজেকে নিবেদন করতে পারে, সকল আনন্দ বেদনার ঊর্ধ্বে চলে যায়, তখন ওই ধর্মমত অনুযায়ী বলা হয় যে ওই ব্যক্তি মহাসুখ অর্জন করেছেন। তো এই মহাসুখটা তখন অর্জন করা যাবে। আর কিভাবে এই মহাসুখ অর্জন করা যাবে সেটি লুই বলছে, গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। এই সহজ্ঞান অনুযায়ী তারা গুরুকে বিশ্বাস করতেন বা গুরু ভক্তির বিষয়টা ছিল। তো লুই বলছে যে সেটা কিভাবে তুমি করবে এটা গুরুকে জিজ্ঞাসা করে জেনে নাও। এইরকম করে লুই যেরকম বলছে বা বাকি সব কবিরাই নিজেদের নামটা কিন্তু এই চর্যাপদে ব্যবহার করেছেন। তো যাই হোক, বাকিটা আর ব্যাখ্যা করছি না যেহেতু তোমাদের প্রয়োজন হবে না। তবে একটা বিষয় বলতে চাই যেটি শুরুতে বলেছিলাম যে কেন আমাদের চর্যাপদ সম্পর্কে জানা উচিত। কারণ হচ্ছে এই যে বাংলা সাহিত্যকে যে ৩ ভাগে ভাগ করেছে, ৩ টা ভাগ থেকেই কিন্তু সমান, সমান প্রশ্ন এসে থাকে। তো এই যে প্রাচীন যুগে যেহেতু একটাই নিদর্শন, কাজেই চর্যাপদ থেকে কিন্তু মিস হওয়ার কোনো সুযোগ নেই। একাধিক প্রশ্ন এসে থাকে এবং ঘুরে ফিরে দেখা যায় যে এই কয়েকটা তথ্য থেকেই কিন্তু প্রশ্ন আসে। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখলে এটাই দেখতে পাবে। আর এছাড়া আমরা যাদের বাংলা সাহিত্য সম্পর্কে একটু আগ্রহ আছে তারা তো চর্যাপদ সম্পর্কে জানতেই পারি, যেহেতু এটা আমাদের সাহিত্যের আদি নিদর্শন এবং আদি রূপ। বাংলা ভাষা কেমন ছিল, সাহিত্য কেমন ছিল সেই সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। আশা করি সবাই গুরুত্ব দিয়ে মনে রাখবে। সকলের প্রতি শুভকামনা। ধন্যবাদ।